দুই প্রধানমন্ত্রীর বৈঠক হয়ে গিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকটা আনুষ্ঠানিকতা, সেটা পলিটিক্যাল বৈঠক, সমঝোতা সই হয়েছে 13টি। আমি যেটা মনে করি যে চীন আসলে বাংলাদেশের প্রধান একজন বাণিজ্য অংশীদার। অংশীদার এবং আমাদের সঙ্গে চীনের যে বাণিজ্য সেটা অনেক ক্ষেত্রে আমাদের অন্য যে ব্যবসাগুলি আছে সেইগুলিকে সাহায্য করে। যেমন আমরা প্রচুর পরিমাণে গার্মেন্টস রিলেটেড পণ্য চীন থেকে আনি, ইলেকট্রনিক্সের বাজার প্রায় চীনের দখলেই এখন। আমাদের এখানে গাড়ির যে বাজার সেটাও চীনের যে ইভিগুলি সেগুলি একটা বেশ শক্তি নিয়ে প্রবেশ করতে যাচ্ছে, বিশেষ করে এই বাজেটের পর যেহেতু ইভিকে সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও চীন আমাদের বড় বড় নির্মাণ কাজে বহুদিন ধরেই অংশ নিয়ে আসছে এবং চীন বিভিন্ন বড় প্রজেক্টে অর্থ সহায়তা বা অর্থ ঋণও দিয়েছে। তাই চীন আসলে আমাদের একজন গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে এবং চীন শুধু যে আমাদেরই গুরুত্বপূর্ণ অংশীদার হয়েছে তা নয়, বহু উন্নয়নশীল দেশে চীন গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে। চীনের একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আছে এবং চীন দীর্ঘদিন ধরেই মনে করছে যে তাদের যে রাজনীতির বিকাশ সেটা অর্থনীতির মধ্যে দিয়ে হবে, যে কারণে তারা এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়েছে। বহু দেশে তারা বৃহৎ নির্মাণ কাজকে সহায়তা করেছে, বহু জায়গায় অবকাঠামো তৈরিতে সাহায্য করেছে, কোনো কোনো দেশে তারা বিনিয়োগ করেছে এবং বাংলাদেশ আশা নিয়ে চীনের কাছে গিয়েছে। মূলত বাংলাদেশের এখন দরকার হচ্ছে অনেকগুলি বিষয়। একটি হচ্ছে তার অর্থ দরকার, টাকা দরকার। আরেকটি হচ্ছে বৃহৎ যে নির্মাণ কাজগুলির ঘোষণা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেইখানে পার্টনার দরকার এবং একই সাথে এক ধরনের ডাইভার্সিফিকেশনও দরকার বাংলাদেশের কূটনীতিতে। কেননা যে চুক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের উপর চাপিয়ে দিয়ে গিয়েছেন, সেই চুক্তিতে যে বাধ্যবাধকতা আছে তার বিপরীতে বাংলাদেশকে এখন বিভিন্ন জায়গাতে অর্থনৈতিক অংশীদার খুঁজতে হবে। কেননা যে কোনো মুহূর্তে যে কারো বিরুদ্ধে একটা স্যাংশন আসলে বা নিষেধাজ্ঞা আসলে বা আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হলে বাংলাদেশকে অনেকগুলি জানালা খোলা রেখে দিতে হবে এখন। কারণ কোন জানালা দিয়ে ট্রাম্প কার সাথে ঝগড়া বাঁধাবেন অথবা আমেরিকা কার সাথে ঝগড়া করবে এটা তো নিশ্চিত না। আর চীনও যেখানেই অর্থনৈতিক সাহায্য দিয়েছে অতীতে, তারা উপলব্ধি করেছে যে একই সাথে যদি রাজনৈতিক প্রভাব না থাকে তাহলে অনেক সময় দেখা যায় তাদের বিনিয়োগকৃত অর্থ অনিরাপদ হয়ে যায়। তারা তো ঋণ দিচ্ছে, তারা চাইবে যে সেই যে দেশে ঋণ দিয়েছে বা যে দেশে সহায়তা দিয়েছে তারা টাকাটা ফেরত দিতে পারুক, এমন কোনো নীতিমালা সেখানে গ্রহণ করা না হোক যাতে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। কেননা চীন তো ব্যবসা করে টাকা কামায় আবার সেই টাকাই ধার দেয়। ফলে আপনি দেখবেন যে চীন যখন টাকা দেয় তখন একই সাথে তাদের কন্ট্রাক্টরদেরকেও পাঠিয়ে দেয়। জি, আচ্ছা, আপনি নিশ্চয়ই মনে হচ্ছে 2016 সালের অক্টোবরে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফর করেছিলেন। সেই সময় $27 বিলিয়ন একটা প্রতিশ্রুতি ছিল। এই গত 10 বছরে $7 বিলিয়ন কিছু বেশি ছাড় হয়েছে। আমরা চীনের প্রেসিডেন্টের আরেকটি বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, সেটাতে এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হলাম। ফলে আমরা সেই প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন এবং তার সঙ্গে এই যে বৈশ্বিক উদ্যোগ, তার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নানান উদ্যোগ আছে জানা, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সহ। ফলে সেগুলো আমাদের জন্য ব্যালেন্স করাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, এটা সবসময় কঠিন হবে এবং আরও কঠিন হতে থাকবে। আপনি এটাও নিশ্চয়ই দেখেছেন যে ইন্দো শব্দটা বাদ দিতে চায় আমেরিকা এবং তারা এখন এইটাকে প্যাসিফিক বলে মনে করতে চায়। এইখানে আসলে মার্কিন উদ্দেশ্য একরকম, চীনের উদ্দেশ্য আরেক রকম। চীন প্রচুর পরিমাণে ব্যবসা করে যে অর্থ উপার্জন করেছে এটা কিন্তু আমেরিকার সাথে ব্যবসা করেই করেছে এবং চীন তো আমেরিকা তো সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ এবং পৃথিবীর অধিকাংশ দেশে চীন সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ। প্রযুক্তি বাজারে চীনের সঙ্গে আমেরিকার একটা প্রতিদ্বন্দ্বিতাও আছে। অতীতে আমরা দেখেছি যে অ্যাপলের সঙ্গে হুয়াওয়ের সাথে কি ধরনের একটা শত্রুতা হয়েছে। বিভিন্ন সময় চীনা প্রযুক্তি কোম্পানিগুলিকে তথ্য চুরির দায়ে অথবা নিরাপত্তা হুমকি তৈরি করার দায়ে আমেরিকা অভিযুক্ত করেছে। চীনের সঙ্গে আমেরিকার একটা অদ্ভুত সম্পর্ক আছে এবং সেই অদ্ভুত সম্পর্কটা যে কোনো সময় ভালো হতে পারে, মন্দ হতে পারে। কিন্তু এই কথা ঠিক যে চীন আবার তাদের বাণিজ্যের জন্য আমেরিকার উপরই বা আমেরিকার মিত্র দেশগুলির উপর নির্ভরশীল, আমেরিকার বাজারের উপর নির্ভরশীল। ফলে এইখানে একটা অদ্ভুত সমীকরণ বিরাজ করছে, যে সমীকরণের মাঝখানে বাংলাদেশকে অত্যন্ত, আমি মনে করবো যে অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক জায়গায় পৌঁছে যেতে হবে। তবে এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না যে চীনের কাছ থেকে আপনি টাকা নেবেন কিন্তু চীনের খবরদারি অস্বীকৃতি জানাবেন। চীন যে এই যে $27 বিলিয়ন বলে 7 বিলিয়ন দিয়েছে বাকিটা দেয় না, এর কারণ হচ্ছে ওই সময়ও আওয়ামী লীগ সরকার ভারত, চীন, আমেরিকার মধ্যে এক ধরনের জাগলিং করছিল।
এক এক বল হাতে নিয়ে একটা ছুড়ে দেয়, উপরের দিকে আরেকটা ধরে। এই জাগলিং চীন পছন্দ করে না। চীন এক ধরনের বশ্যতা চায়। এটা চৈনিক সংস্কৃতির অংশ। আপনি হলে তার বন্ধু হবেন, না হলে মানে সব শুনবেন, না হলে কিছুই শুনবেন না, এরকম ব্যাপার। তো চীন আসলে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এবং আমি এটা শেষ করি, এই সমস্ত সফরের আগে বাংলাদেশের অধিকাংশ অ্যাক্টিভ রাজনৈতিক দলের সদস্যরা চীনে একাধিকবার, কেউ কেউ একাধিকবারও গিয়েছেন। তো এই যে চীন রাজনৈতিক দলের সাথে কথা বলে বা রাজনৈতিক ব্যক্তিদের সাথে কথা বলছে, এমনকি আপনার মনে আছে সেই অতীতে শেখ মুজিবুর রহমানেরও বই রয়েছে, আমার দেখা নয়া চীন। চীন রাজনৈতিক ব্যক্তিবর্গকে কেন নিয়ে যাচ্ছে? এর কারণ হচ্ছে চীন আসলে ভবিষ্যতের বাংলাদেশ শুধু না, এইরকম দেশগুলির রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করতে চায়।